এদিকের কথায় আসবো। বিমান বন্দ্যোপাধ্যায় প্রাক্তন রেজিস্ট্রার, শিবপুর বি কলেজ এবং পরবর্তী সময়ে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের পরে যখন IIST হলো সেই সময়ও বিমানবাবু একই রকমভাবে দায়িত্ব নির্বাহ করেছেন। আমি বিমানবাবুর কাছে বুঝতে চাইব একটা বিষয় এদিক থেকে এলো কোচিং সেন্টারে। এখন আমাদের মতো একটা দেশে, যে দেশে স্বাধীন গণতন্ত্র আছে, ব্যবসা উন্মুক্তভাবে করা যায়, সে দেশে কোচিং সেন্টার হয়তো বন্ধ করা যায় না, ঠিক কথাই। সাফল্য নিশ্চিত, এটা জেনে আমার ছেলে বা মেয়েটিকে পাঠাবো, এটাও কি নাগরিকদের ক্ষেত্রে দ্বিচারিতার জায়গা নয়? তার জন্য কি দুর্নীতির রমরমা হচ্ছে না বিমানবাবু? দেখুন, আমি জিনিসটাকে এইভাবে ব্যাখ্যা করতে চাই। দেখুন, আমার পাশে বিশিষ্ট চিকিৎসক রয়েছেন, উনি মেডিকেল কলেজে পড়েছেন যখন, কলকাতা মেডিকেল কলেজে। তার 1 বছর পরে আমি বি কলেজে, তখন ওটা বি কলেজ ছিল, ইঞ্জিনিয়ারিং পড়তে গেছি। তখন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড দুটো একসাথে নিত। ছাত্র হিসেবে তখন আমার মনে হয় দুজনই, যে কলেজে আমরা চাকরি করতে পড়াশুনো করতে গেছিলাম, সেখানে 20 টাকা হচ্ছিল মাসিক টিউশন ফি, 20 টাকা। হোস্টেলের খরচটা বেশি ছিল একটু, 150 টাকা 200 টাকা। মেডিকেল কলেজও তাই। আর ছাত্র হিসেবে যখন আমরা পরীক্ষা দিচ্ছি, আমরা জানতাম যদি ভালো করে পড়াশুনো করি আমরা একটা ভালো কলেজে কিংবা ভালো ইনস্টিটিউটের জায়গায় পাবো, এটাই ছিল। আমরা কিন্তু কখনো স্বপ্নেও ভাবিনি যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে, সেখানে টাকা দিতে হবে, কিংবা এমন একটা কোচিংয়ে পড়তে হবে জয়েন্ট এন্ট্রান্সের জন্য যেখানে গেলে আমার হবে। ছিল না এরকম ব্যবস্থা। কেন হলো? আজকে কি হয়েছে সেটা বলে আমি কেন হলো তো জানি না। আজকে বাবা মারা কি ভাবছে, আমার ছেলেকে কি মেয়েকে আইদার ইঞ্জিনিয়ারিং কি মেডিকেল কিংবা ম্যানেজমেন্টের যে কোনো জায়গায় যদি চান্স পেতে হয়, যে কোনো মূল্যে পাক। আমাদের টিচার, বাবা মা কিংবা আমাদের টিচাররা কখনো ভাবিনি যে কোনো মূল্যে। অসৎ উপায় করলে ধরতো, বলে অসৎ উপায়ে জীবনে কখনো প্রতিষ্ঠা পাওয়া যায় না। কিন্তু এখন সমাজটা হচ্ছে অসৎ উপায়ে থাকলেই তুমি প্রতিষ্ঠা পাবে। তোমাকে সমাজের যারা কর্ণধার তাকে তোমার তাকে ডাকবে, যে সৎ সে তো বোকা। না, এই সমাজ তৈরি হলো কেন? আমি সেই প্রশ্নেই আসবো। ছিল না, স্বাধীনতার সময়ও ছিল না, আমাদের ছাত্র অবস্থাতেও দেখিনি। ধরুন, একটা শিক্ষানীতি হচ্ছে দেশে, আপনি রাতের অন্ধকারে কেন শিক্ষানীতি করবেন? সব সময় সময়ের সাথে সাথে নীতি পাল্টায়। যেমন ধরুন, আমি যে ইনস্টিটিউটে লাস্ট রিটায়ার করলাম, IIST শিবপুর, সেখানে লাস্ট মাইনে হচ্ছে 1,20,000 টাকা, 2 সেমিস্টার, 1 বছরে। তার মানে আপনি চিন্তা করুন, তাহলে গরিব মানুষ হারিয়ে যাচ্ছে বড়লোকদের জন্য। কম মেধাবী ছেলেরা বিভিন্ন জায়গায় যাতে চান্স পায় তার ব্যবস্থা করছে। 20% মার্কস পায়নি, সে আমার আর আপনার চিকিৎসা করবে। এবং এই যে সমাজের অধোগমন, তার জন্য নাগরিকরা দায়ী। যেমন দায়ী কেন? আমি তো টাকাটা দিচ্ছি, ঘৃণা হচ্ছে না আমার? আমি মনে করি যারা টাকা দেয়, যারা টাকা নেয়, তার থেকেও বেশি দায়ী। সমাজটা চালায় কারা? সামনে চালায় রাজনীতিবিদ, আর পেছনে চালায় বৃহৎ ব্যবসায়ীরা। তারা ঠিক করে দেয় কোন পথে শিক্ষানীতি যাবে, কোন পথে স্বাস্থ্যনীতি যাবে। মানে আমার পয়সা নেই, আমার যা সঞ্চয় আসে সেটাকে লুট করে নার্সিংহোম নেবে, সেই নীতি ঠিক করে কারা? ওই ব্যবসাদার, রাজনীতিবিদদের মধ্যে দিয়ে। লক্ষ্মীর ভাণ্ডার খুব ভালো, ভাতা খুব ভালো, ভাতা একটা সমাজকে দাঁড় করাতে পারে। তাকে স্বয়ং সম্পূর্ণ করতে গেলে তার শিক্ষা এবং স্বাস্থ্যের খরচ বাদ দিয়ে যদি আমি স্কুল কলেজ বন্ধ করে দিই, আমি যদি হাসপাতাল বন্ধ, মানে চিকিৎসক নেওয়া বন্ধ করে দিই, সে সমাজ দাঁড়াতে পারে না। লোভ মানুষকে, পতঙ্গ যেমন আলোর দিকে দৌড়ায়, লোভ মানুষকে তার ছেলে মেয়ের কথাও ভুলিয়ে দেয়। কেন জানেন? এই যে ধরুন, আমি একজন পরিকল্পনার সাথে যুক্ত লোক, কলকাতা শহরে যেসব পুকুর বোঝাই হচ্ছে, আমি আপনি সেই ফ্ল্যাট কিনছি, কি করছি? আমার সন্তান সন্ততি, তার সন্তান সন্ততি কলকাতা শহরে, আপনি বুঝতে পারছেন, 50 বছর পর বলছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে টেম্পারেচার, ফিল করবেন 58, 59। আপনি তা সত্ত্বেও তো পুকুর বোঝাচ্ছেন, কোথায়? বেশ, এই তো সমাজ। আমি এখান থেকে নারায়ণবাবুর কাছে আসবো। নারায়ণবাবু, শিক্ষানীতি নিয়ে মূলত প্রশ্ন কথা বলছিলেন বিমানবাবু এতক্ষণ ধরে। মূলত যেটা শিক্ষা ব্যবস্থাটাকে তৈরি করবে, দেখবে, এগিয়ে নিয়ে যাবে, সেটাই যদি সবার সঙ্গে কথা না বলে রাতের অন্ধকারে তৈরি হয়ে যায়। আমার তার সঙ্গে আরেকটা প্রশ্নও আছে। আচ্ছা, এমন কোচিং নির্ভর শিক্ষানীতি তৈরি হবে কেন দেশে, যেখানে আমাদের স্কুলগুলোতে, সেটা যে মিডিয়ামের যে বোর্ডের স্কুলই হোক না কেন, একরকম সিলেবাসে পড়ানো হবে,
আর পরীক্ষাগুলো হবে আরেক রকম সিলেবাসে, সেই সিলেবাসে পড়ানোর জন্য অতিরিক্ত টাকা দিয়ে আবার অন্য কোনো কোচিং সেন্টারে পাঠাতে হবে, তারপরে সেই পরীক্ষায় কোয়ালিফাই করতে হবে। আমি বলছি কোচিং সেন্টারে জন্ম তো দিচ্ছে শিক্ষানীতির এই মূল ফারাকটা। প্রথমে বলি যে যেটা নিয়ে আলোচনা হচ্ছিল যে এই যে শিক্ষা, এই যে ভর্তি পরীক্ষা, তাতে দুর্নীতি। এবারে দুর্নীতিতে রাজনীতি আসছে বিশেষ বিশেষ জায়গায়, এক চোখ বন্ধ করে দেখা হচ্ছে, তাহলে তো আর দুর্নীতি দূর হবে না বা দুর্নীতির আসল জায়গায় আঘাতও করা যাবে না। প্রথম কথা বলি, এই যে আগে আমার একজন বক্তা বললেন যে কোটার একটা বিশেষ সেন্টার থেকে হয়েছে, 2016 সালে পশ্চিমবঙ্গে ডাক্তারি পরীক্ষার যে শেষ জয়েন্ট এন্ট্রান্স হয়েছিল, সেখানে সবচেয়ে বেশি রেকর্ড সংখ্যক ছাত্রছাত্রী সুযোগ পেয়েছিল আল আমিন কোচিং সেন্টার থেকে। কোচিং সেন্টার কিন্তু অনাদি অনন্তকাল ধরে, আজকে আমার এই বয়সে, আমাদের সময় যারা আইএএস হতো তারা ওই রাউস কলেজে গিয়ে ওখানে থেকে পড়তো। সেটা আপনি ঠিকই বলেছিলেন যে কোনো আইনে কোচিং সেন্টার বন্ধ করা যায় না, ব্যাপারটা অন্য জায়গায়। ব্যাপারটা হচ্ছে সমাজ এবং রাজনীতির সদিচ্ছা, এবং রাজনৈতিক নেতারা কিন্তু সমাজ থেকেই আসেন, সমাজের বাইরের তারা লোক নন, এবং সমাজ যেমন চায় সেইভাবেই রাজনৈতিক নেতারা তাদের আচরণ করেন। হ্যাঁ, আমি প্রথম বলি যে সমাজের মানুষরা ওই চটজলদি লাভ করব, অন্যকে ঠকিয়ে বড় হব, হয়তো রাজনীতিকদের দেখে শিখেছেন। কিন্তু ঘটনা হচ্ছে যে দিল্লির যে নিট আর এনআইটির যে কোয়েশ্চেন লিক করেছে ডার্ক নেটের মাধ্যমে, এবং ডার্ক নেট আপনারা জানেন, সাংবাদিকরা আরও ভালো জানেন যে ওটা গোপন কিছু আন্ডারস্ট্যান্ডিংয়ের খবরাখবরের জন্য ইউজ করা হয়, এবং তাতে কিন্তু দেশের কোনো কন্ট্রোল থাকে না। কিন্তু পশ্চিমবঙ্গে আমরা কি দেখেছি, গত 7-8 বছরে যে কটা পরীক্ষা হয়েছে চাকরির, সমস্ত পরীক্ষাতে গোলমাল, এবং কোর্টের নির্দেশে বাতিল হয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে শিক্ষামন্ত্রী জেল খাটছেন পশ্চিমবঙ্গের, কিন্তু ঘটনা হচ্ছে রাজনীতিকরা কি করলেন, যেহেতু এখানে চাকরি বা রোজগারের সুযোগ বা পড়াশুনোর সুযোগ খুব সীমিত আমাদের দেশে, সেহেতু ওই চটজলদি সুযোগ পাওয়ার জন্য অন্যকে বঞ্চিত করে অনেকে সেই বাড়ি জমি বিক্রি করে অবধি তারা টাকা পয়সা দেন। এখানে কি করা হলো যে যখন দেখা গেল যে টাকা নিয়ে ভর্তি করা হয়েছে, চাকরি দেওয়া হয়েছে, তখন পশ্চিমবঙ্গের ক্যাবিনেট, তারা ক্যাবিনেট ডিসিশনে এবং সেখানে বারবার হাইকোর্টে একাধিকবার পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারিকে ডাকার পরেও তিনি ফ্লাউট করেছিলেন, সেই অর্ডারে তিনি হাজির হননি। সুপার নিউমারারি পোস্ট তৈরি করেছে। নারায়ণবাবু, সময় শেষ হয়েছে। আমার একটাই প্রশ্ন, আজকে আপনারা একটা দিকে দাঁড়িয়ে আছেন, আমি জানি না আপনি বুঝতে পারছেন কিনা, আমি কিন্তু তৃণমূল বা বিজেপি হিসেবে আপনাদেরকে একটা দিকে দাঁড় করাইনি। আপনি আমাদের এই দাঁড় করানোর কারণটা একটাই, আপনারা প্রত্যেকেই কোনো না কোনো রাজনৈতিক দলকে বা মতকে প্রতিনিধিত্ব করছেন। আমি সেখানেই জিজ্ঞাসা করছি, একজন সাধারণ নাগরিক যিনি তার ছেলে বা মেয়েকে শিক্ষক বানাতে চান, ডাক্তার বানাতে চান, আইনজীবী বানাতে চান, ইঞ্জিনিয়ার বানাতে চান, অথবা কোনোটাই বানাতে চান না, তিনি শুধু চান তার ছেলে বা মেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে যথার্থ একজন শিক্ষিত নাগরিক হিসেবে বেরিয়ে আসুক, তার কি এসে যায় এই তৃণমূল বিজেপি বা বাম বিজেপি বা বাম তৃণমূলের আকচাকচিতে? কিছু এসে যায় কি? তাদের কিন্তু সত্যি কিছু এসে যায় না। তার একমাত্র যে প্রাপ্যটুকু নাগরিক হিসেবে, তার ছেলে মেয়ের সন্তানের যে প্রাপ্যটুকু, সেটা আপনারা দিতে ব্যর্থ হচ্ছেন অ্যাজ এ রাজনৈতিক কমিউনিটি। আমি এই দিকে আঙুলটা তুলতে চাইছি। আপনি যদি বলেন তৃণমূল সঙ্গে সঙ্গে বলবো নিট পরীক্ষাটা কি হলো দাদা? তার কারণ কি? আবার বলছি যে তার কারণ হচ্ছে ডিম্যান্ড এবং সাপ্লাই। আপনার যদি সমাজে দেখা যায় যে রাজনীতি এমন একটা পরিবেশ তৈরি করেছে বা সামাজিক এমন অবস্থা দাঁড়িয়েছে যে চটজলদি যে কোনো উপায়ে, সেটা অবৈধ উপায়ে হলেও আমরা তার সুযোগ নেব জনসাধারণ। দেখুন, এই যে বলছে, হ্যাঁ ধরুন নিট পরীক্ষায় যেটা শোনা যাচ্ছে 30 লাখ 40 লাখ টাকা দিয়ে নাকি সেই কোয়েশ্চেন তারা পেয়েছে। হ্যাঁ, তো প্রশ্ন হচ্ছে যে এই যে 30 লাখ 40 লাখ টাকা দিয়ে পেয়েছে, এই টাকাগুলো কারা দিয়েছে, কেন দিয়েছে? তারাও কিন্তু সমাজের অংশ।